আদালতে নেওয়ার সময় আপনার হাতে হাত করা, সেখানেও আপনি প্রতিবাদ দেখিয়েছেন, সে অংশও জানবো। থানায় নেওয়ার পর কি হলো আপনার প্রথম? আমি প্রশ্নটা আসলে বুঝতে পারিনি যে কারাগারে নেওয়ার পর কি হলো নাকি আমাদেরকে অ্যারেস্ট করার পর কি আপনাকে হলো? অ্যারেস্ট করার পরে থানায় নেওয়ার পরে প্রথম কি ঘটলো? আচ্ছা, অ্যারেস্ট প্রথমে তো আমাদেরকে নিয়ে যাওয়া হলো নিরাপত্তার নামে। যখন ওখানে মব ক্রিয়েট করা হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, এবং সবাই জানেন যে অনুষ্ঠানটা কাদের ছিল, মঞ্চ ৭১ পক্ষ থেকে। সেখানে ডক্টর কামাল হোসেন সাহেবের আসার কথা ছিল চিফ গেস্ট হিসেবে, এবং জিরা খান পান্নার আয়োজনে, অ্যাডভোকেট জিরা খান পান্না সাহেবের। তো কেবলমাত্র ২-১ জন বক্তব্য দিয়েছেন, আর উনারা এখনো এসে পারেননি, হয়তো আসবেন। সিনিয়ররা স্বাভাবিক একটু দেরিতে আসেন। তা সভা শুরু হয়ে গিয়েছিল। এর মধ্যে দেখলাম যে কিছু লোক হ্যান্ড মাইক নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে ঢুকে পড়েছে, এবং হ্যান্ড মাইকে স্লোগান হচ্ছে, তাদের মতো করে স্লোগান দিচ্ছে, লীগ ধর, লীগ ধর। তো লীগ ধর, আমরা তো সবাই অবাক হয়ে গেলাম যে এখানে তো লীগের কোনো প্রোগ্রাম নয়, এটা বেসিক্যালি মুক্তিযোদ্ধাদের প্রোগ্রাম ইনফ্যাক্ট। তো যাই হোক, মব ক্রিয়েট করা হলো, লতিফ সিদ্দিক সাহেবকে ঘিরে ধরে তাকে নানানভাবে এটা কি বলা যায়, তাকে একেবারে ট্রমাটাইজড করে ফেলা হলো, আমাদেরকে ঘিরে ধরেছে। তো 999-এ ফোন দিলাম আমি নিজেই, দেখলাম যে খুব বাজে অবস্থা। 999 থেকে যারা রিসিভ করছেন বলছেন কোন থানার অধীনে এটা, আমি বলছি, আবার ডিসকানেক্ট হয়ে যায়, এবং করতে করতে একসময় এলো, মানে পুরোপুরি জানার পরে প্রায় আধা ঘন্টা পরে এলো পুলিশ। তো এর মধ্যে কয়েকজনকে অ্যাসল্ট করা হলো। একজন মুক্তিযোদ্ধা তো রক্তাক্ত হয়ে পড়লো, আপনারা দেখেছেন। আরেকজন মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সাহেব, তার গলা টিপে ধরা হলো, গলা টিপে উঁচু করে ফেলা হলো। আমি এগুলো বলতে গেলে আসলে ইমোশনাল হয়ে যায়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ থাকতে পারে না আমাদের কারোর ক্ষেত্রের জন্য। তো এই অবস্থা, পুরো একটা হরিবল সিচুয়েশন। পুলিশ লতিফ সিদ্দিক সাহেবকে অ্যারেস্ট করলো, মানে পুলিশ হাতে তুলে দিল। অ্যারেস্ট বলে মানে তারা বলছেন যে অ্যারেস্ট করতে হবে, পুলিশ নিল, আমাদেরকেও নিল। আমাদেরকে কেন? লতিফ সাহেব হয়তো পলিটিশিয়ান, হয়তো বলতে কি নিশ্চিতভাবে তিনি পলিটিশিয়ান, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ করতেন, যদিও আওয়ামী লীগ থেকে পরবর্তী তিনি বহিষ্কৃত। আমাকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আমরা যখন বেরোচ্ছি আমাদেরকেও তাদের সাথে, মানে লতিফ সাহেবের সাথে তুলে দেওয়া হলো। তো যাই হোক, আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। ডিবি অফিসে লতিফ সিদ্দিকী সাহেব, আমি, অধ্যাপক কার্জন, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, এবং ৮০ ঊর্ধ্ব আর এক মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা সাহেব, এই ৫ জনকে নিয়ে যাওয়া হলো। আর বাকি আরো যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে আমরা তখন পর্যন্ত জানি না। অর্থাৎ আরো ১১ জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে যেটি জানলাম, সেখানে ছিলেন জাসদের জয়েন্ট সেক্রেটারি আবদুল্লাহিল কাইম সাহেব, গণফোরামের সভাপতি মফিজুল হক খান সাহেব, সাবেক এমপি, তাদেরকে ওখানে রাখা হলো। আমাদেরকে জানানো হলো, যেমন আমার যিনি আইনজীবী ছিলেন পরবর্তীতে, মানবাধিকার কর্মী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন, তিনি খবর নেওয়ার চেষ্টা করলেন, আমার সাথে কথা হচ্ছে। আরো অনেকে ফোন দিচ্ছিলেন যারা বেশ ওরিড ছিলেন। এরই মধ্যে সারা বাংলাদেশি ব্যাপারটি সবার জানাজানি হয়ে গেছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ছেড়ে দেওয়া হবে, জাস্ট জিজ্ঞাসাবাদের জন্য। একে একে করে সেখানকার ডিবির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তার রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা যত জানি যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এবং যারা খোঁজ খবর নিচ্ছিলেন তারাও বললেন যে না, সমস্যা নেই, ছেড়ে দেওয়া হবে নিরাপত্তার জন্য, ওইখান থেকে মব থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিরাপত্তা দিতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রাত ৯:৩০ ১০টার দিকে আমাদের কাছ থেকে ফোন সিজ করে নেওয়া হলো, সেলফোন। কেন? আপনারা আন্ডার অ্যারেস্ট। আমাদেরকে দুপুর 12:30টার দিকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো। দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত আমরা জানি, 10টা কিছুক্ষণ আগে পর্যন্ত, যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু 10টার সময় এসে বলা হলো ফোনগুলো দেন।
এই হচ্ছে অবস্থা। এবং এরপর তো তার পরের দিন আদালতে নেওয়া হলো, এগুলো আপনারা জানেন সবকিছু। সেখানে রিমান্ড বলছি, মানে জামিন নামঞ্জুর করা হবে, এটা আমরা সবাই নিশ্চিত। এই হচ্ছে প্রারম্ভিক অবস্থা। তারপরে তো কেরানীগঞ্জে পাঠানো হলো, আমরা মামা বাড়ি গেলাম, দুধ ভাত খেতে থাকলাম মাসের পর মাস। পরবর্তীতে আমাদেরকে কাশিমপুর মানে কারাগারে নিয়ে আসে। থানায় ডিবি অফিসে সারা রাত যে সারা রাত আপনি ডিবি অফিসে ছিলেন? জি, ডিবি অফিসের সারা গারদে, রাত ডিবি অফিসের গারদে। আপনাদের এমনিতে 12:30 থেকে রাত 10টা পর্যন্ত ডিবি অফিসের ওয়েটিং রুমে রাখা হয়েছিল। আর রাত 10টার পরে ডিবি অফিসের গারদে নিয়ে যাওয়া হলো, আমাদের ফোন টোন সব সিজ করা হলো, যা যা করা হয় ফরম্যাটে যেগুলো থাকে, এবং সারা রাতে ডিবি অফিসের গারদে রাখা হলো। পরদিন সকাল, ওদিন শুক্রবার ছিল, যেদিন অ্যারেস্ট করা হয় ওদিন বৃহস্পতিবার, যেদিন চালান দেওয়া হলো আদালতে উপস্থাপন করা হলো সেদিন ছিল শুক্রবার। গারদে যতক্ষণ ছিলেন, গারদে তো মেঝেতেই তো থাকবার ব্যবস্থা, হ্যাঁ, তাই খুব না? স্বাভাবিক, খুব স্বাভাবিক, মেঝেতেই। একসাথে কতজন সেই গারদে সেই রাতে? সেই রাতে আমি ঠিক ওভাবে কাউন্ট করিনি, তবে অনুমান 40-45 জন অন্যান্য মামলা আসামি হিসেবে, যাদেরকে অভিযুক্ত আসামি হিসেবে যাদেরকে। আপনাদের কজন ছিল একসাথে সেখানে ওই সময়? আচ্ছা, পরবর্তীতে দেখলাম যে, আমি একটু আগে বলছিলাম যে শাহবাগেও যে কাউকে কাউকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে দেখলাম যে আমাদেরকে যখন নিচে নিয়ে যাওয়া হলো, কিছুক্ষণ পরে ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, যেমন আমি বলছিলাম আব্দুল হিল কারিম জাফর জয়েন্ট সেক্রেটারি, আরো অনেকে ছিলেন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আমরা ছিলাম 5 জন, আরো 11 জনকে নিয়ে আসা হলো। আর আরো একজনকে ধরা হয়েছিল, মানে থানায় নিয়ে যাওয়া হয়েছিল, মফিজুল হক খান সাহেব, গণফোরামের সভাপতি। তাকে যে কোনো কারণে ছেড়ে দেওয়া হয় শাহবাগ থানা থেকেই। ডিবি অফিসে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করতে পেরেছিল ওরা, বা ওরা দেখা করতে পেরেছিল ডিবি অফিসে? না, 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 ডিবি অফিসে কেউ দেখা করতে পারেনি। কোন আইনজীবী এসেছিলেন সেখানে? না, তারপরে আমাদের যখন পরিবার করার চেষ্টা করেছিলেন, তারা দেখা করতে পারেননি, কোনো আইনজীবীও আসতে পারেননি। বিকজ আমরা তো ওই সময় আইনজীবী, হয়তো পরিবারের লোকজন যোগাযোগ করেছিল, কিন্তু কোনো আইনজীবী আসতে পারেনি, ইভেন পরিবারের সদস্যরা তো নয়। আদালতে আমরা আপনার দেখলাম তো, বাইরে দেখলাম আপনার হাতে হাত করা, আপনি হাত উঁচিয়ে রেখেছেন। জি, এর আগে এটা কি আদালতের ভেতরে ঢুকবার সময়, না ইয়েতে জেল হাজতে নেবার সময়? এটা আমাদেরকে ডিবি অফিস থেকে হাত করা পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় আদালতে নেওয়ার সময়। আদালতে নেওয়ার পথে, তার আগে তো গারদে রাখা হয় আদালতে তোলার আগে। তখন জাজ সাহেব কখন আসবেন তা তো ঠিক নেই, গারদে রাখা হয়। গারদে নেওয়ার সময় হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো, হাত করা। আবার যখন আদালতে তোলা হলো, তখন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট, হাত করা, মনে হচ্ছে আমরা দেশের শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম কেউ কেউ, সেভাবে নিয়ে যাওয়া হলো। আমরা বললাম যে বুলেট প্রুফ জ্যাকেট কেন, আমাদেরকে কেউ গুলি করবে না, হেলমেট কেন? আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে মামলা, সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে দেওয়া হবে তাদেরকে নাকি এইভাবেই ধরে উঠাতে হবে। তো 2-1 জনকে হেলমেট দিল না, পরবর্তীতে আবার হেলমেট জোর করে পরানো হলো। এই আর কি, যা হয়, যা হয়ে আসছে। আদালতের হাজতখানায় আব্দুল লতিফ সিদ্দিকী সহকে ছিলেন, না উনি আলাদা ছিলেন? ডিবি অফিসে, আদালতের হাজত আদালত নেওয়া হয় আপনাদের? জি, আদালতের কাঠগড়ায় আদালতে তোলার আগে গারদে গারদে আমাদের একসাথে রাখা হয়েছিল। আমাদের 5 জন, আমাদের 5 জনকে সম্ভবত লতিফ সিদ্দিকী সাহেব, শেখ হাফিজুর রহমান কার্জন, আমি, এবং সম্ভবত মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, অর্থাৎ ওই ডিবি অফিসে যে 5 জনকে নেওয়া হয়েছিল, ওই 5 জনকে একসাথে রাখা হয়েছিল গারদে আলাদা। তারপর তো আদালতে তোলা হয় লতিফ সিদ্দিকী সাহেব সহ। আদালতের প্রসিডিংসে কি বলা আপনাদের ব্যাপারে? আমাদের প্রসিকিউটর ওইখানে
আদালতে আপনাদের উপস্থাপনের সময় সরকার পক্ষ কি অভিযোগ সেখানে উত্থাপন করে? আচ্ছা, যেটি মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, সেটাই তো তারা বলছে যে আমরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলাম। কি হাস্যকর, কি পিকুলিয়ার, কি মানে এটাকে কি বলা যায়, আমার ঠিক এই মুহূর্তে শব্দগুলো আসছে না। পরিহাসের বিষয়, তামাশার বিষয়, আমি তামাশা শব্দটা ইউজ করব। যারা মব ক্রিয়েট করলো, যারা মানুষকে রক্তাক্ত করলো, যারা মুক্তিযোদ্ধাদেরকে গলার টিপে উঁচিয়ে ধরলো, তাদের কিছু হলো না। যারা সন্ত্রাস করলো তাদের কিছু হলো না। যাদের উপরে মব ক্রিয়েট করা হলো তাদেরকে দেয়া হলো সন্ত্রাস বিরোধী আইনের আসামি হিসেবে অভিযুক্ত করে। আমি তো এখন রাষ্ট্র কর্তৃক খেতাবপ্রাপ্ত সন্ত্রাসী, তাই না? এক হিসেবে, যেহেতু সরকার উৎখাতের ষড়যন্ত্র আমরা করছিলাম। কি অদ্ভুত, মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতন প্রকাশ্য জায়গায়, যে সাংবাদিকদের একটা প্ল্যাটফর্ম, দেশের দুটি প্ল্যাটফর্ম বললে তো, একটা তো রিপোর্টার্স ইউনিটি সারা বাংলাদেশের মধ্যে, একটা জাতীয় প্রেস ক্লাব আর একটা রিপোর্টার্স ইউনিটি। প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় আছে, কিন্তু মূল ভেন্যু একটা তো, সাংবাদিক ক্লাব বলতে। সেখানে প্রকাশ্যে একটা অনুষ্ঠান মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়, মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয় তো আরো অনেকে প্রোগ্রাম করছে, কথা বলছে। কেন এই মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে মব ক্রিয়েট করা হলো এবং তাদেরকে হেফাজতে রাখা হলো, তাদেরকে সব ধরনের নিরাপত্তার মধ্যে রাখা হলো? মুক্তিযোদ্ধাদেরকে রক্তাক্ত করার পর মুক্তিযোদ্ধাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে জেল হাজতে প্রেরণ করা হলো, যে সূর্য সন্তানেরা এদেশকে স্বাধীন করেছে। ওই অনুষ্ঠানে হাফিজুর রহমান কার্জন ছাড়া কেউ তো বক্তব্য রাখে নাই। কার্জনের বক্তব্যের পরেই তো সমস্যাটা তৈরি হয়। না, আমি একটু বলি। প্রথমে বক্তব্য দিচ্ছিলেন একজন মুক্তিযোদ্ধার সন্তান সম্ভবত, বা মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো সংগঠনের কেউ একজন, আমি ঠিক ভালো করে চিনি না। পরবর্তীতে অধ্যাপক হাফিজুর রহমান কার্জন তিনি বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হয়েছে, ওখানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আমাদের বড় ভাই সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান ছিলেন, ওখানে ছিলেন সাংবাদিক মাহবুব কামাল যুগান্তরের। তো সাংবাদিক মাহবুব কামালকে যখন মঞ্চে ডাকা হচ্ছিল, উনি এলেন, কথা বলা শুরু করেছিলেন। ওই সময় এই মবটা ক্রিয়েট করা হয়। একদল, আমি চিহ্নিত বলবো অনেকটাই, কারা আপনারা বুঝতে পারছেন। আমি এই কথাটা তুললাম এই কারণে, আব্দুল লতিফ সিদ্দিকী সেখানে বক্তব্যই রাখেন নাই, কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগের রাখেন নাই, মামলায় বলা হয়েছে, প্রসিডিংসে বলা হয়েছে তিনি বক্তৃতায় সরকার উৎখাতে এই বলেছেন, অথচ বক্তৃতা রাখেন নাই। উনি কোনো কথাই বলেননি। উনি এসেছেন, ওনাকে মঞ্চে ডাকা হয়েছে অতিথি মানে সারিতে, সেখানে উনি বসা ছিলেন, এ পর্যন্তই। উনি নট এ সিঙ্গেল ওয়ার্ড আটার্ড। মানে যিনি মামলাটা লিখেছেন তিনি জানেন উনি আব্দুল লতিফ সিদ্দিকী কি বলতে পারতেন, উনার মগজে তিনি প্রবেশ করেছেন, কি বলতে পারতেন সেইটা উনি লিখেছেন মামলায়। ভালো তো, স্ক্রিপ্ট আগে থেকে লিখে রাখা। আচ্ছা পান্না, শুনেন, আপনি তো অনেক দিন যাবত অনুষ্ঠান করছেন, আপনার কি মনে হয় কোন বিশেষ কোন অনুষ্ঠানের কারণে অথবা সামষ্টিকভাবে আপনার কার্যক্রমের কারণে আপনার উপর বিক্ষুব্ধ হয়ে এই ধরনের ভূমিকা নেওয়া হয়েছে? মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তার কারণ এগুলো অলরেডি রেকর্ডেড। সরকারের যারা দালালি করছেন, মানে এক শ্রেণীর সোকল্ড মানুষ তো আছেন সবসময় সরকার দালালি করেন। আওয়ামী লীগের সময় দালালি করেছে না? আমাদের মধ্যে থেকেই তো সিনিয়র সাংবাদিকদের অনেকে দালালি করেছেন, হ্যাঁ, যাদের নামগুলো উচ্চারণ করতেও আমি একজন তাদের জুনিয়র হিসেবে, তাদের অনুজ হিসেবে আমি শাই ফিল করি। আবার এই সরকারের সময় দালালি করছে, সাংবাদিকদের মধ্যে অনেকে দালালি করছে, অনেকে সাংবাদিক সাজার চেষ্টা করছেন, অনেকে
ইউটিউবে নানান ধরনের টক শো বা মানে কথিত বিশ্লেষণ করছে। এগুলো তো অলরেডি রেকর্ডেড। আমার নামে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, টক শোতে বলা হয়েছে মঞ্জুর আলম পান্নাকে গ্রেপ্তার করা হোক। তো এবং তারা চিহ্নিত কারা তারা। সরকারের সমালোচনা সাংবাদিকরা করবে, এটাই তো স্বাভাবিক, সাংবাদিকের কাজই তো সেটা। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া এবং সেগুলো নিয়ে সমালোচনা করা, প্রেশার ক্রিয়েট করা সাধারণ মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে। এবং সেই জায়গা থেকে অসংখ্য কন্টেন্ট হয়েছে, বেশ কিছু মানুষ একত্রিত হয়ে, এবং কাদের ইন্ধনে তারা করছে, কোত্থেকে করছে, এগুলো মোটামুটি আমরা জানি। যেহেতু জানি, খুব ডেফিনেট করেই জানি, নিশ্চিতভাবেই জানি, কিন্তু তথ্য প্রমাণ তো এইভাবে উপস্থাপন করা যাবে না, সেহেতু আমি নামগুলো আর এখানে উচ্চারণ করছি না। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী আমি যেহেতু একজন সাংবাদিক হিসেবেই এখানে কথা বলছি, আপনি সাংবাদিক হিসেবেই পরিচয় করে দিয়েছেন, সেই জায়গা থেকে আমি সাংবাদিকতা নীতিমালা অনুযায়ী কোনো ধরনের তথ্য প্রমাণ যেহেতু এই মুহূর্তে আমার হাতে নেই, সেহেতু এখানে আমি নামগুলো ডিসক্লোজ করছি না। কাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, কাদের দ্বারা আদিষ্ট হয়ে তাদের নির্দেশ বাস্তবায়ন করছিল, আমি খুব ভালোভাবে জানি। বলতে পারি যে দেশের বাইরে থেকে যারা মব ক্রিয়েট করাচ্ছে, যারা জঙ্গিবাদী উস্কানি দিচ্ছে, তাদের দ্বারা আদিষ্ট হয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। আমার বিরুদ্ধে বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয় না কেন, তার ব্যাংক ব্যালেন্স চেক করা হয় না কেন, টাকা কোত্থেকে আসে। শুধু আমি নই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, যারা একটু মানে গতানুগতিক সাংবাদিকতার বাইরে এসে তারা সত্য বলার চেষ্টা করেন, যারা আব্দুল তুষার সম্পর্কেও বলা হচ্ছে, গণমাধ্যম ব্যক্তিত্ব, এম এ আজিজ সম্পর্কেও বলা হচ্ছে, সিনিয়র সাংবাদিক, তিনি বিএনপি মন্ত্রী সাংবাদিক, সবাই জানি আমরা, আওয়ামী লীগ এর মোটামুটি বিরুদ্ধে। তার নামে অনেকে অনেক কথা বলছেন, মানে অভিযোগ করছেন। তো আমি আমারটা বলি যে দিনের পর দিন উস্কানি দেওয়া হয়েছে এই মঞ্জুর আলম পান্নাকে, কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাকে আটক করা হচ্ছে না কেন, তাকে আটক করা হচ্ছে কেন, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি নিজেও আমাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি। আমার শিরোনামও ছিল মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন। মানে তারা যেহেতু বলছে মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন, তাদেরটাই কোট করে দিয়েছিলাম। তো খুব স্বাভাবিক, এটা মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নাকি এখন সাংবাদিকতার উৎকৃষ্ট সময় চলছে, মানে সর্বোৎকৃষ্ট সময় চলছে, এই তার নমুনা। এবং এখনো অনেক ধরনের হুমকি সরকারের পক্ষ থেকে, ওই ধরনের কোনো হুমকি আসেনি। ইনফ্যাক্ট যে সত্য কথা, সরাসরি এভাবে কোনো হুমকি আসেনি। তো হুমকি কেন? যা আয়েশ করার তা তো আয়েশ করিয়ে দিয়েছে গত কয়েক মাস, তাই না? এবং আচ্ছা পান্না, এটা কি এমন এমন হতে পারে পান্না, মনে করেন শেখ হাসিনা সরকারের পতনের আগে আপনার রোলটা পরে শিফট করছেন আপনি, এতে কি ওরা ক্ষুব্ধ হয়ে আপনাকে? ফজল ভাই, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যে শব্দটা ইউজ করলেন হয়তো স্লিপ অফ টাং আপনার জন্য হয়ে গেছে। শিফট করার তো বিষয় নয়, বিষয় হচ্ছে আমি যদি একজন প্রকৃত তারা সাংবাদিক, শিফট মনে করেছে কিনা, তারা মনে করেছে হুমকি দিচ্ছিল, তারা বিষয়টাকে শিফট মনে করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা মনে করতে পারে। যেমন আওয়ামী লীগের সমালোচনা করেছি অনেকে, আওয়ামী লীগের যারা হাইব্রিড বলি বা সোকল্ড অতি উৎসাহী বলি, তারা বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছিল আমাকে, আমারও তো আরো অনেককে। আবার এই সরকারের দালাল যারা, তারা আবার আমাদেরকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এগুলো তো রেকর্ডেড। শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেক সিনিয়র সাংবাদিক, তারকা, চিত্র তারকা, ক্রীড়া জগতের অনেকের সাথে আমাদেরকেও, তার মধ্যে আমার নামও ছিল, প্রথমে বানিয়ে দেওয়া হলো। এর আগে বলা হলো ফ্যাসিস্টের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করার কারণে বা শ্রদ্ধা নিবেদনের কারণে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তো প্রথমে ফ্যাসিস্টের দোসর, এরপরে কালচারাল ফ্যাসিস্ট, এরপরে সন্ত্রাসী, সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে
আখ্যায়িত করা হলো, অভিযুক্ত করা হলো। এবং একজন লিখেছেন এখানে আপনার যে আপনি 4-5 দিন আগে লাইভ প্রোগ্রামে আপনি আশঙ্কা করেছিলেন আপনাকে যেগুলো সময় গ্রেপ্তার হতে পারে ঠিক তার 5-6 দিনের মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। জি, এরকম আশঙ্কা আমি করছিলাম। আমার মতো আরো অনেকেই করছেন, নিশ্চয়ই করেছেন, এখনো অনেকে করছেন, এবং সাধারণ মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটা তো লুকোচুরি কিছু নেই। আচ্ছা, এখন আমরা ওইদিকে একটু যাই, যে জীবনটা একেবারেই জানি না। আপনাকে জেলে নেওয়া হলো ওই দিন থেকে একটু শুনি। ওই দিন থেকে মামা বাড়ি ছিলাম। মামা বাড়িতে আদর আপ্যায়ন কেমন হয় তত জানেন না, মামারে হ্যাঁ। কোন মামারে কোন মামা বাড়ি? কাশিমপুর না কোনটাতে? কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো। ওইখানে 21 দিন থাকার পরে পরবর্তীতে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। যে কারাগারে দেওয়া হলো সেটাকে বলা হয়, মানে এটা আনঅফিসিয়ালি ওটা পানিশমেন্ট জেল নামে ডাকা হয়। কাশিমপুর 1, 2, 3, 4 তো কাশিমপুর একটা হচ্ছে পানিশমেন্ট জেল। মানে ওখানে খুবই কড়াকড়ি, যার যে জিনিসের প্রয়োজন নেই সেটাই ইম্পোজ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় পানিশমেন্ট জেল। তো কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, এবং আমার তো মনে হয় এখন তিল ধারণের জায়গা নেই কারাগারের ওয়ার্ডগুলোতে, সেলগুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। প্রথম দিন হ্যাঁ, কয়টার সময় পৌঁছেন জেলে? আমাদেরকে আদালত থেকে যখন কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো, সবকিছু সব ধরনের প্রসিডিউর মেনটেন করে আদালত কেরানীগঞ্জ জেলে প্রবেশ করলাম সম্ভবত বিকাল 4টা, 4:30টার দিকে কেরানীগঞ্জে, যেহেতু 10টার সময় আদালতে তোলা হয়েছিল। তারপরে সবকিছু মেনটেন করে কারাগারে প্রবেশ করলাম 4টা, 4:30টার দিকে। এরপর এরপর তো থালাবাটি কম্বল, জেলখানার সম্বল, একটা করে কম্বল বুঝিয়ে দেওয়া হলো, একটা করে বালিশ বুঝিয়ে দেওয়া হলো। আর ওখানকার ওখানে যারা আছেন অধিকাংশই নিরীহ মানুষ, যাদেরকে বিভিন্ন মামলায় আটকে দেওয়া হয়েছে, যারা রাজনীতির সঙ্গেও জড়িত না, কোনোভাবে জড়িত না, কোনোভাবে, দায়িত্ব নিয়ে বলছি আমি, কোনোভাবে না। এরকম অনেক কাহিনী আছে, কত কাহিনী শুনবেন। ব্যবসায়ীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আহ কি বলা যায়, টার্গেট থাকে তো প্রতি থানায় যে এতজনকে অ্যারেস্ট করা হবে। এটা তো ওপেন সিক্রেট, সবাই জানি আমরা যে আজকে অমুক থানাকে এত অ্যারেস্ট দেখাতে হবে। তো সবজি বিক্রেতা রাস্তা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, জামিন করাতে পারছে না, জামিন হচ্ছে না। যার 3 শতক 1 শতক জমি আছে সে সম্পদ সেটাও বিক্রি করতে হচ্ছে। মানে এগুলো এগুলো প্রথম আপনি দিন সারা আপনাদের যেখানে নেওয়া হলো, আপনারা সবাই কি একসাথে ছিলেন? যাদেরকে না, একসাথে ছিলেন? না, একসাথে ছিলাম না ওখানে। আম যেমন আমাদের 16 জনকে তো নেওয়া হলো। আ ওখানে ভাগ, ভাগ করে দেওয়া হয়েছিল আরকি। ওখানে কয়েকটা ভবন আছে। মানে সে শাপলা একটা ভবন, শাপলা নাম করে বনফুল ভবন। আমাকে রাখা হলো বনফুল ভবনে 3-9 সেলে, সেল নম্বর 3-9। আ আবার দেখা যাচ্ছে আরো কয়েকজনকে ওই ভবনেই দেওয়া হলো। আবার লতিফ সিদ্দিকী সাহেব, তাকে ডিভিশন দেওয়া হলো। তাকে আলাদা ভবনে নিয়ে যাওয়া হলো সাবেক মন্ত্রী হিসেবে। তিনি ডিভিশন পেলেন। আবার আরো অনেককে শাপলা ভবনে দেওয়া হলো, অন্য ভবনে দেওয়া হলো। এভাবে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন জায়গায় দেওয়া হলো। আপনাকে ডিভিশন দেওয়া হয়নি? না, আমি তো আর আ তেমন কেউ নই যে আমাকে ডিভিশন দেওয়া হবে। আমি তো সাংবাদিক তো ছাত্র সংগঠন। বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে সাংবাদিক তো এমন কোনো চরিত্র না তাকে ডিভিশন দিতে হবে। রাইট। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। ছাপোষা সাংবাদিক তার উপর আবার। এই যে কয়েকজন একসাথে অ্যারেস্ট হলেন তাদের কেউ কি ছিলেন আপনার সাথে?
হ্যাঁ ছিলেন ছিলেন, ওই ওই ভবনেই ছিলেন, অন্য সেলে ছিলেন, দেখা সাক্ষাৎ হতো, আচ্ছা। দেখা সাক্ষাৎ মানে হতো। আপনার ছেলে ছিলেন না? আমার ছেলে, আমি বাদে আমার যারা মানে মামলার অন্য অন্য যারা আসামি তাদের মধ্যে কেউ ছিল না, অন্য মামলার আসামিরা ছিল। আমাদের রুমে আমরা এখানে 4 জন ছিলাম, সেলটা তো ছোট। মেঝেতে থাকতেন না? অবভিয়াসলি মেঝেতে মেঝেতে এখানে তোরা বক্স কাট দেওয়া হবে না। না, 4 জন তো, 4 জন এত ছোট সেলের কথা আমি শুনি নাই কিন্তু। বড় সেল যা আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় জি সেল থাকে সেটা। 4 জন তো খুব ছোট সেল সেটা। হ্যাঁ, মানে কেরানীগঞ্জ সেলটা, এখানে সম্ভবত শেখ হাসিনা এই কারাগারটি বানিয়ে গিয়েছিলেন। আমরা তো আর কোনো দলের না, হয়তো তার দলের এখন যারা কারাভোগ করছেন সম্ভবত তাদের জন্যই বানিয়ে দিয়ে গেছেন। আমি একটু মজা করে বলছি আর কি। এই কারাগারটা একটু উন্নত, কেরানীগঞ্জ কারাগারটা। ওখানে মোটামুটি সেল সিস্টেম, ওয়ার্ডও আছে খুব কম। আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কাশিমপুর কারাগার যেখানে নিয়ে যাওয়া হলো, ওখানে আবার ওয়ার্ড বেশি, এক এক ওয়ার্ডে। আমি যখন প্রথম যাই সেখানে তখন কি ওয়ার্ড ছিল, আর সেল পার্থক্যটা সেটা। হ্যাঁ, ওয়ার্ডে দেখা যাচ্ছে 15 টয়লেট তো, 60 জন। টয়লেট তো ভেতরেই, টয়লেটটা তো ভেতরেই। ভেতরে ভেতরে 100-150 মানুষের জন্য 2টো টয়লেট। তো আর বললাম তো যে তিল ধারণের জায়গা এখানে নেই। এখন তো কাশিমপুর কারাগারে তো মানে ওই দিন ওই দিন ওই দিন কি রাতে রাতের খাবারটা কি ছিল ওই দিন? রাতের খাবার, খাবার সম্বন্ধে জানতে চাচ্ছেন? খাবার মনে করেন সকালে লাল আটা রুটি, আহ, আর হয়তো সবজি। দুপুরে হয়তো আহ, দুপুরে রাতের জন্য সব ফ্রাই করা থাকে, সে মুরগির ফ্রাই, এটুকু এটুকু সাইজ মুরগির মাংস, অথবা মাছ, সে তেলাপিয়া হোক কিংবা পাঙাশ হোক, তার এক টুকরো মাছ। এগুলো ফ্রাই করা, ফ্রাই করার কারণও আছে, কারণ ওই যে ওই রান্না করে ঝোল টোল এটা নিয়ে ভেঙে যে যাবে, এটা ভেঙে যাবে তো এটা ফ্রাই ভেঙে করে যাবে, তারা। ডিস্ট্রিবিউশনের সমস্যা হয়, এটা সত্য কথা। তো ওই যে এক টুকরো মাছ আর ভাত, সাথে ডাল, দুপুর এবং রাত্রে এই সিস্টেম। আর সকালে তো রুটি আর সবজি। এখন কেউ কেউ ফাইলের খাবার, এগুলোকে বলে ফাইলের খাবার, অর্থাৎ ফাইল মানে ফাইলে বসিয়ে টানা মানে 4 4 ফাইল করে সব বন্দিরা বসে, তখন তাদের সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সরকারি খাবার। আবার অনেকে আছেন যে খাবার কিনে খেতে পারেন, ওর মধ্যে ক্যান্টিন সিস্টেম আছে। ক্যান্টিন মানে তারপরে এই তাই বলে এই নয় যে টেবিল চেয়ার আছে সেখানে বসে আমি কিনে খাচ্ছি, মানে সেল সিস্টেম, সেলে আপনি টোকেন মানে টাকা দিচ্ছেন, টোকেন দিচ্ছেন, টাকা তো না, ওখানে পিসি বলে, এক একজন নামে অ্যাকাউন্ট থাকে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আপনার পরিবারের সদস্যরা বা আমার পরিবারের সদস্যরা টাকা দিয়ে আসছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি আহ, খাবার কিনে খেতে পারছেন। হয়তো মুরগির মাংস রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে, সবার তো আর কিনে খাওয়ার সাধ্য থাকে না। মানে আপনি কি আহ, এই খাবারই খেতেন না কিনে খাবার চেষ্টা করতেন? আমি কিনে খাওয়ার চেষ্টা করতাম। কোন রাজবন্দি ছিল আপনার সাথে, রাজনৈতিক কারণে বন্দি আপনার ওই সেলে? হ্যাঁ, কাশিমপুর কারাগারে যেই ভবনটিতে আমি ছিলাম, ওটা ওটা রাজনৈতিক মানে ওটার নামই হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হবে তাদেরকে সব ওই ওয়ার্ড ওই ভবনে দেওয়া হবে। সব সন্ত্রাসী গুলো একটা। ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি ওই ভবনের নাম কিন্তু যমুনা। যমুনা। আমি কি কারণে বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। মজার তো একটা তথ্য কিন্তু। তো যমুনাতে আমরা যারা থাকতাম তারা সবাই সন্ত্রাস বিরোধী, সবাই বলতে 95-8% সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হয়েছে বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যারা আটক হয়েছে তাদেরকে রাখা হতো। আর যেহেতু রাজনৈতিক মামলা, এখন রাজনৈতিক মামলায় আমি তো এর আগে বলেছি যারা আটক হচ্ছেন তারা যে সবাই রাজনীতি করে এসেছেন, তারা সবাই আওয়ামী লীগ করে বা মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছেন, নিশ্চয়ই এমন নয়। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অনেকে, আমাদের সাধারণ মানুষ, তাদেরকে আনা হচ্ছে।
শুধু ভাই বললে এটা সারা রাত বলা যাবে, সারা রাত বলা যাবে। না, আমাকে অনেকে বলেছেন যারা জেলার অভিজ্ঞ সাম্প্রতিকারী, রাতে নাকি মশার প্রকোপ এত বেশি, রাতে ঘুমাতে পারে না, দিনে হ্যাঁ, ঘুমানোর চেষ্টা করতেন। হ্যাঁ, সত্য কথা, সত্য কথা। এবং কেরানীগঞ্জে তো আমি আমার যিনি রুমমেট ছিলেন, এক ভদ্রলোক ছিলেন, ইবাদ নাম করে, তিনি একজন ব্যবসায়ী, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। চাঁদা দাবি করা হয়েছিল তার কাছ থেকে, তার কাছ থেকে আমি যেটা শুনেছি, চাঁদা না দেওয়াতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো উনি যেমন আমাকে গল্প করেছিলেন, ভাই আপনার কপাল ভালো, না গরম না শীতের মধ্যে আসছেন। তো এই যে শীত শুরু হয়ে গেছে, তো কপাল আবারও ভালো যে আমি শীত শুরু হওয়ার আগে চলে আসছি, মানে আসতে পেরেছি হয়তো কোনোভাবে আহ উপরওয়ালার দয়ায়। তো মানে এই সময় নাকি এই পরিমাণ মশা, যে 3 তলাতে যে রুমে ছিলাম, হাত দিয়ে মারলে মোটামুটি 4-5টা মশা হাতের মধ্যে চলে আসে, এই পরিমাণ মশা। মোট কতদিন ছিলেন আপনি জেলে? আমি 2 মাস 17 দিন। মানে সময় কাটাতেন কিভাবে, কি চিন্তা করেন? হুম, খুব মানে কোশ্চেনটা খুবই কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকের কাছে হয়তো না। সময় কাটা, আমার সময় কাটানোটা ছিল হয়তো আমি একটু নামাজ কালাম পড়ি, সেগুলো পড়তাম। কোরআন শরীফটা ভুলে গিয়েছিলাম, কোরআন শরীফটা ওখানে অনেকে আছে বন্দীদের মধ্যে যারা বেশ আহ, কোনো কোনো জায়গায় ইমামতি করতেন বা কোরআনে হাফেজ, তাদের কাছে একটু তালিম নিলাম। এটা একটা অ্যাচিভমেন্ট, এটা শিখেছি, থ্যাঙ্কস গড, এটা বলতে হবে আর কি। আর ওখানে টিভি আছে, টিভি আছে। সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল বাংলাদেশের, বিটিভি শুধু দেখা যায়। আর বিটিভি, টিএস স্পোর্টস, সবচেয়ে জনপ্রিয় টিভি। আর টিএস স্পোর্টস আছে খেলাধুলা চ্যানেলটা, এই আর কি। আর পত্রিকা ঢোকে, দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা আমার দেশ। আমার আর দেশ। দুর্দান্ত জনপ্রিয় পত্রিকা, মানে ওখানে তো চুজ করার কোনো অপশন নেই। 2টো পত্রিকা ঢোকে, 3টে পত্রিকা ঢোকে, আমার দেশ, যুগান্তর এবং ইত্তেফাক। যা যা পছন্দ সবাই তো রাখে না, হয়তো কোনো কোনো শ্রেণী রাখছে, নিয়ে আবার শেয়ার করে ভাগাভাগি করে পড়া হয়। তো এই আর কি। আর সময় কাটানো, খেলাধুলার ব্যবস্থা আছে, অনেকে খেলাধুলা করেন সব জায়গায় না, কেরানীগঞ্জে আহ, ছিল, আবার এখানে আহ, কাশিমপুরেও আছে। তবে পরিসরটা কোথাও ছোট কোথাও বড়। কেরানীগঞ্জে তো মানে খুবই, আমি বলবো যে এটা ব্যবস্থা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে, মোটামুটি খুব বেশি ওয়েল ফার্নিশড বা ওয়েল ডিজাইন বা রাজকীয় স্টাইলে চলছে আমি সেটা বলছি না। মানে কারাগার যা বলতে যা বোঝায়, তার মধ্যে নতুন কারাগার হিসেবে কেরানীগঞ্জটা মোটামুটি ভালো। মানে যদি কম্পেয়ার করা যায় কাশিমপুর এবং কেরানীগঞ্জের সাথে, তো কেরানীগঞ্জ রিসোর্ট আর কাশিমপুর তো কাশিমপুর। আর আমার সময় কাটানোটা আসলে মানুষের গল্পগুলো শুনতাম, এত গল্প, এত গল্প। আমি একটু আগে বলছিলাম, হয়তো কথা শেষ করতে পারিনি, প্রত্যেক পুরুষেরই অন্তত, অন্তত মহিলা না হোক, প্রত্যেক পুরুষের একবার জেলে যাওয়া উচিত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য হলেও। আপনি বিস্তর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, মানে মানুষের আহাজারিটা জানতে পারবেন, হাহাকারটা জানতে পারবেন, কি দুর্দশার মধ্যে মানুষ আছে, কি মিথ্যা অপবাদ নিয়ে মানুষ আসছে। আমি বলছি না নিশ্চয়ই যারা শুধুমাত্র নিরপরাধ তারাই জেলে যাচ্ছে, আছে অবশ্যই যারা অপরাধ করেছে, দুর্ধর্ষ অপরাধ করেছে, তারা তো আছেনই। কিন্তু প্রত্যেক মানুষের জীবনে তো এক একটা উপন্যাস, সেই উপন্যাসগুলো সম্বন্ধে ভালো করে জানা যায়। আর একটা আশঙ্কা, একটা আতঙ্ক তো ছিলই, কবে ছাড়া পাবো, কবে পরিবার পরিজনের, সন্তানের কাছে, স্ত্রীর কাছে ফিরে যেতে পারবো, আদৌ পারবো কিনা, এরকম একটা আশঙ্কা তো আছে। এবং আমি জানিয়ে রাখি, আমি এর উপর আলাদা একটা কন্টেন্টই করব। মানুষের যে আহাজারি, 1 শতক 3 শতক জমি যারা আছে, তিনি জমি জমা বিক্রি করে জামিন করাতে পারছে, মানে জামিন হতে পারছে না, কিন্তু
লয়ারের ফিসটা তো দেওয়া লাগছে, যে প্রসিডিউর লাগে সেই প্রসিডিউর পারপাস তো খরচ করা লাগছে। আবার যাদের জামিন হচ্ছে তাদেরকে আবার নতুন নতুন মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অনেকে এমন অবস্থা আছে, জামিন না থাক, জামিন করাবো না, খামাখার টাকা পয়সা খরচ করে লাভ কি, জামিন করাবো না, যে কয় মাস যায় যাক। তখন আমি একটা মামলার পেছনে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে জামিন হলো, হয়তো আরেকটা মামলা চলে আসছে, তাহলে কি হলো, ওই মামলায় ওই টাকাটা আমার গছে গেল। আবার নতুন মামলায় যেটা এলো সেটাতে আমাকে টাকা পয়সা খরচ করে জামিন, হয়তো যদি মেলে ভালো কথা, জামিন হলে আবার একটা মামলা আসছে। ভৌতিক বিষয়। গায়েবী মামলা যেমন আওয়ামী লীগ আমলে হয়েছে, আওয়ামী লীগ আমলে যেমন গায়েবী মামলা হয়েছে, এটা যেমন সত্যি কথা, নিরাপরাধ মানুষ জেল খেটেছে, ওই সৌদি আরবে বা ডেনমার্কে বা আপনার দেশে রয়েছে, তার নামে মামলা হয়েছে, সত্যি কথা। কিন্তু আওয়ামী লীগ আমলে এটা সত্যি কথা, জামিন পেয়েছে মানুষ, জামিন পেয়েছে 1.5 মাস 2 মাস মাথায়, অনেকে নামে শত শত মামলাও হয়েছে, জামিনটা তো মিলেছে, ফান্ডামেন্টাল রাইটস জামিনটা। কিন্তু এখন তো মানুষ জামিন পাচ্ছে না। অতএব এরকম অনেকে আছে যাদের জামিন হচ্ছে, ওই যে বললাম যে একটা পর একটা মামলা আসছে, তারা জামিন করানো বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, মানে যাই হোক থাকি, খামাখার জামিন করিয়ে লাভ কি, এই অবস্থা। ফজল কি শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ডে বলে একটু সমস্যা হচ্ছে না ইন্টারনেটে? জি, একটু প্রবলেম আপনি এই যে কার্জনের সাথে কার্জনের সাথে কখনো যোগাযোগ হয়েছে এই সময়টায়? উনি অ্যাজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি উনি ডিভিশন প্রাপ্ত হয়েছেন। উনি আলাদা ভবনে ছিলেন। আটক হওয়ার পর থেকে তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আটক সাংবাদিক শাকিল টাকিল ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, ওরা অন্য কারাগারে না? কাশিমপুর হাই সিকিউরিটি সেলে আছেন, হাই সিকিউরিটি কারাগার কাশিমপুর 1 2 3 4। তো আমি ছিলাম কাশিমপুর কারাগার 1-এ। ওনারা সম্ভবত হাই সিকিউরিটি কারাগার মানে আপনার চেয়ে বড় সন্ত্রাসী কিন্তু তারা, কিন্তু হয়তো। আচ্ছা, এইটা মনে হতো কেন আপনার, যে আমি আদৌ বেরোতে পারবো কিনা, এটা কেন মনে হতো? খবর তো বাইরে থেকে পেতামই, এবং প্রথমেই আপনাকে বলেছি অ্যারেস্ট হওয়ার আগের কাহিনী এবং অ্যারেস্ট দেখানো পর্যন্ত ডিবি অফিসে আমাদেরকে বলা হচ্ছিল, প্রথমে বলা হলো নিরাপত্তার নামে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, হেফাজতে রাখার নামে। তো হেফাজতে রাখার মত থেকে তোমরা আমাদেরকে আলাদা করে রাখবা, ঠিক আছে ভাই, দায়িত্বশীল মানুষ, তোমরা নিয়ে যাচ্ছ ডিবি হেফাজতে। হেফাজতে নিয়ে রাখার নাম করে দিয়ে দেওয়া হলো সন্ত্রাস বিরুদ্ধে আইনি মামলা। কখন দেওয়া হলো? রাত 10টায়। রাত 10টায় মামলা দেওয়া হয়নি, রাত 10টায় আমাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। মামলা কখন করা হয়েছে পত্র পত্রিকাতে এসেছে রাত 1টার সময় নাকি মামলা রুজু করা হয়, রাত 1টার সময়, 28শে আগস্ট দিবাগত রাত 1টার সময়। তো আপনি যেটা বললেন যে কেন মনে হয়েছে যে বেরোতে পারবো কিনা, তাহলে যখন চারিদিক থেকে খবর পাচ্ছিলাম এবং আমার সাথে কথা হচ্ছিল খুবই রেসপন্সিবল পারসন সমাজে বিভিন্ন জায়গার, তারা তো আমাদেরকে নিয়ে ওরেড ছিলেন, তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন, তারা বলছেন যে না, ছেড়ে দেওয়া হবে, একটু সময় লাগছে। রাত 1টার সময় যদি মামলা দিয়ে দেওয়া হয় আর তার আগে যদি আমাদেরকে অ্যারেস্ট দেখানো হয়, তাহলে এই বিষয়টি তো আর পুলিশ করেনি, এই বিষয় নিশ্চয়ই অনেক উঁচু পর্যায় থেকে নির্দেশ আসাতে এটি বাস্তবায়ন করা হয়েছে। তারা কোন আইনে মামলা দিবে, মামলায় কি লেখা হবে, অথবা আদৌ ছেড়ে দেওয়া হবে কিনা, না ছাড়া হলে কিভাবে আটকের প্রক্রিয়া দেখানো হবে,
এইগুলো তো অনেক কিছু করতে হয়েছে। তার মানে আচ্ছা আমরা পান্না, বুঝলাম একটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, আপনার কি মনে হচ্ছে আপনাদের মামলা দিয়ে অ্যারেস্টের সিদ্ধান্তটা কি আইন মন্ত্রণালয় থেকে এসেছে না যমুনা থেকে এসেছে? এটা আমি জানি না, তবে অনেক উপর থেকে হয়েছে এটা নিশ্চিত। অনেক উপর থেকে শীর্ষ পর্যায়ে থেকে এই নির্দেশটা সম্ভবত এসেছে। এটা স্পেসিফিক্যালি কোন জায়গা থেকে এটা আমি বলতে পারবো না। জেলখানে যাবার পরে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ প্রথম কবে আপনাকে দেখতে যেতে পারে তারা? আমাকে বিশেষ জায়গা থেকে রিকোয়েস্ট নিয়ে কারাগারে দেওয়ার পরের দিনই আমার ফ্যামিলি মেম্বাররা গিয়েছিল দেখা করতে। বিশেষ রিকোয়েস্টে অনেক কষ্ট করে। কতদিন পরে? না, দেখা করতে গিয়েছিল ইনফ্যাক্ট যে সত্য, আমাকে নিয়ে যাওয়া হলো বৃহস্পতিবার তো আটক করা হলো, শুক্রবার আদালত করা হলো, শনিবার গিয়েছিল, শনিবার দেখা করতে গিয়েছিল। এখন এই বিশেষ রিকোয়েস্ট তো আসলে সবার দ্বারা সম্ভব হয় না, এটা হয়তো সত্য কথা। হয়তো সেরকম কোনো সুযোগ তৈরি করতে আমার পরিবার পেরেছিল বিধায় দেখা করতে গেছে, কিন্তু সবাই তো আর সময়, কারো কারো দেখা যাচ্ছে যে 10 দিন 15 দিন পরে দেখা করতে গেছে, আবার কেউ কেউ দুদিন, কেউ কেউ 2 দিন 3 দিন পরে দেখা করতে গেছে। দেখা করার প্রক্রিয়াটা যেমন সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে মামলায় জড়ানো হয়, আসামি করা হয়, তাদের ক্ষেত্রে আবার নিয়ম আছে 15 দিন পর পর দেখা করা যাবে, এর আগে না। আগে যেমন আমরা দেখেছি যে কোনো দিন যে কেউ আহ, মানে আসামির সাথে দেখা করতে পারে। আহ, সন্ত্রাস বিরোধী আইনে যারা, তাদের ক্ষেত্রে 15 দিন, আর সম্ভবত অন্য অন্য মামলা যারা আছে তাদের ক্ষেত্রে সম্ভবত এখন সপ্তাহে 1 দিন করা হয়েছে। কবে থেকে করা হয়েছে এটা আমি জানি না, তবে এখন এই ধরনের সিস্টেম আর কি। আইনজীবীর সাথে প্রথম কন্ট্যাক্ট কখন হয়, কতদিন পরে? আইনজীবী ওখানে তো আমাদেরকে যখন আদালতে তোলা হলো 29শে আগস্ট শুক্রবার সকাল 10টার দিকে আদালতে তোলা হলো, তখন ওইখানে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিতভাবে কয়েকজন আইনজীবী ছিলেন। ফারজানা আক্তার রাখি সহ আরো কয়েকজন ছিলেন যারা যারা আমাদের পক্ষে আহ, আমাদের জামিন আবেদন করেছিলেন। তাদেরকে আমরা নিয়োগ দেওয়া ছিল না, মানে নিয়োগ আমাদের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়নি, তারা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছিলেন। তো জামিন তো নামঞ্জুর হলো, সিএমএম কোর্ট 2বার ফেস করা হলো, যেমন আমি আমারটা বলতে পারি। জজ কোর্টে করা হলো, নামঞ্জুর হলো। সিএমএম কোর্টে 2বার, জজ কোর্টে 1বার, 3বার গেল, নামঞ্জুর হলো। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে যাওয়ার পরে ওখানে মঞ্জুর হলো। আহ, আহ, সেটা আবার স্টে করার জন্য চেম্বার জজে রাষ্ট্রপক্ষ আবেদন করলো, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আবেদন করা হলো। চেম্বার জজ আদালতের যিনি বিচারপতি, তিনি যে কোনো কারণে উনি কোনো রায় দেননি, উনি এটা পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চে। সেখানে গিয়ে আমাদের বিরুদ্ধে মানে যাতে স্টে অর্ডার দেওয়া হয়, হাইকোর্ট যে জামিনটা দিয়েছেন তার জন্য, মানে সেই জামিনের বিরুদ্ধে তারা আপিল করেন। সেখানে তাদের আপিল মঞ্জুর হয়নি। এবং মজার কথা হচ্ছে, মামলার নথিতে লেখা হয়েছে সরকার উৎখাতের ষড়যন্ত্র। সরকার উৎখাতের ষড়যন্ত্র আমরা নাকি করছিলাম, বা ওই আমাদের সূর্য সন্তানেরা, মুক্তিযোদ্ধারা নাকি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন। অথচ অ্যাপিলেট ডিভিশনের আর্গুমেন্টের সময় অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বলা হলো ওগুলো তো আছেই, আমরা নাকি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম, রিপোর্টার্স ইউনিটিতে বসে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম। এর চেয়ে মজার কিছু থাকতে পারে? যাই হোক, মহামান্য আপিল বিভাগ আমাদের মানে জামিন মঞ্জুর করলেন, মানে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে। কারো কারো তো জজ কোর্ট থেকেই হয়ে যায়, সিএমএম কোর্টের থেকে অনেকের হয়, কারো কারো ক্ষেত্রে জজ কোর্টের থেকেও কারো কারো হয়। আমরা হিসেবে সর্বোচ্চ জায়গা থেকে জামিন নিয়ে আসছি। এরপর আর কি থাকতে পারে? এরপর তো আইসিসি বোধ হয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল,
আন্তর্জাতিক আদালত। এই আইনজীবীদের পেছনে বা মামলার পেছনে কোনো অর্থনৈতিক বিষয়গুলো আপনার কেমন খরচ করতে হয়েছে? অনেস্টলি স্পিকিং, আমার আইন পক্ষে আইনি লড়াই লড়েছেন সারা আপা, ব্যারিস্টার সারা হোসেন। যে কোনো কারণে উনি আমার কাছ থেকে কোনো খরচ নিতে চাননি। আমি তাকে জোর করে দেব না দেব এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে, এবং দিতে যাওয়া হয়েছিল তিনি টোটালি না করেছেন যে না, আমি পান্নার ক্ষেত্রে কোনো টাকা নিব না। এটা হয়তো তার স্নেহ, ভালোবাসা, দায়বদ্ধতা, দায়িত্বশীলতা। কিন্তু সবাই তো আর পান্নার মতো ভাগ্য নিশ্চয় নেই। তো এই পর্যায়ে গিয়ে একজনের জামিনের ক্ষেত্রে আমি তো বললাম যে অনেকের কি অনেক 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 মানুষের সব শেষ সম্বলটুকু বিক্রি করে দেওয়া লাগছে। সারা হোসেন অনেক বছর ধরে আমি জানি অনেক সাংবাদিকের জামিনের জন্য উনি কাজ করেছেন। এটি 88-89-এ ঈশ্বরদীতে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। আমার জামিনের জন্য সারা হোসেন ঈশ্বরদীতে গিয়েছিল ওই সময়। আচ্ছা আচ্ছা, বাহ। টিম আইন সালিশ কেন্দ্র, ওনার তো হ্যাঁ আইন হ্যাঁ। সালিশ কেন্দ্রের সাথে জড়িত ছিলেন। আইন সালিশ কেন্দ্রের একটা টিমের এটা। উনি নিজেও তো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সারা জীবন তো এর পক্ষেই কথা বলেছেন আর কি। এই যে আপনার গ্রেফতার, আপনার হ্যারাসমেন্ট, আপনার জীবন থেকে মূল্যবান এতগুলা দিন হারিয়ে যাওয়া, এর বাইরে অ্যাচিভমেন্টটা কি আপনার? এর বাইরে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট নিউটনের থাকলো না, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অ্যাচিভমেন্ট, আমি তো কোনো অ্যাচিভমেন্ট দেখি না, অন্তত সার্বিকভাবে। বরং মানুষ অনেকটা ভয়ের মধ্যে আছে। অমুক অমুককে আটক করা হচ্ছে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সম্ভবত। তো আমার অ্যাচিভমেন্ট, অনেকে বলে আমার প্রতি মানুষের যে ভালোবাসা সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। সেই জায়গা থেকে অবশ্যই আমি মানুষের কাছে কৃতজ্ঞ। আমি স্যালুট জানাই যারা প্রতিবাদ জানিয়েছেন, যারা প্রার্থনা করেছেন আমার জন্য, আটকের প্রতিবাদ এবং মুক্তির জন্য প্রার্থনা করেছেন। মানুষ এতটা ভালোবাসে এটা বলার জন্য আমি বলছি না, বা খুব সাহিত্য করে বলারও কিছু নেই। যেটা সত্য সেটা, এটা আমার জানা ছিল না ভাই। ফজল ভাই, বিলিভ ইট অর নট, মানুষ আমাকে, আপনি যে বলছিলেন না যে শিফট হয়ে গেছে আওয়ামী লীগের সময়, আমি কিন্তু আওয়ামী লীগের সময় শেষ দিকে আওয়ামী লীগের সমালোচনা করেছি তা নয়, সবকিছু রেকর্ডেড। আমার তো অসংখ্য রিপোর্ট আছে টেলিভিশনে। তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছি, যেসব অন্যায় বা অপকর্ম অথবা দুর্নীতি, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে হয়েছে। এবং অবশ্যই মানুষ তো নেগেটিভ নিউজের প্রতি ইয়ে থাকে। ভালো নিউজ, নিউজ তো ভালো ভালো নিউজ আর কি। হ্যাঁ, গুড নিউজ ইজ অলসো নিউজ। এখন তো সারা দুনিয়াতে গুড নিউজ ইজ অলসো নিউজ। কিন্তু আগে তো ছিল গুড নিউজ নিউজ ইজ মানে গুড নিউজ ইজ নট এ নিউজ, এরকম ধারণা ছিল। তো আওয়ামী লীগের সময়ও আমাকে শেষ 10 বছর নানান ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। আমাকে অনেক জায়গায় কাজ করতে দেওয়া হয়নি। যেখানে ঢুকেছি হয়তো 4 মাস কাজ করেছি, 6 মাস কাজ করে রিজাইন দিয়ে চলে আসতে হয়েছে চাপের মুখে। ফাইট দিতে হয়েছে, কিন্তু একটা সময় ছেড়ে দিতে হয়েছে। আবার এই সরকারের সময় আহ পুরোপুরি তো জেলেই যেতে হলো, হ্যাঁ, কারাগারে যেতে হলো, দীর্ঘদিন থাকতে হলো। আওয়ামী লীগের সময় অন্তত জেলে যেতে হয়নি। এটা সত্য কথা, বাস্তবতা। তো সত্যের পক্ষে থাকলে আমার কষ্ট হয়েছে, আমার কষ্টের চেয়ে আমার ফ্যামিলি মেম্বার্সদের কষ্ট হয়েছে বেশি।
তাই না? আমি তো ভেতরে খাচ্ছি যাচ্ছি, হয়তো টেনশনে আছি, এটুকুই। দৌড়ঝাঁপ যা, তা তো বন্দি যারা তাদের পরিবারের সদস্যরাই করেন, দুশ্চিন্তা তাদের আরো বেশি থাকে। অ্যাচিভমেন্ট এটুকু যে আমি নিজেকে জাজ করতে পেরেছি, আর একটা মানে সত্য নতুন করে উপলব্ধি করতে পেরেছি, মানুষের ভালোবাসার শক্তির চেয়ে আর কোন বড় কোনো শক্তি নেই। এবং সত্যের পক্ষে থাকলে, সত্য উচ্চারণ করলে, ভোগান্তি, বিপদ আপদ, নানান ধরনের আহ, দুর্গতি, নানান ধরনের টর্চার, নির্যাতন, তারপরও যে আত্মতৃপ্তিটা থাকে, এটা তো ভাই আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, সম্ভব না, কোনোভাবেই না। দিন শেষে আমার অ্যাচিভমেন্ট এটুকুই। আর একটা অ্যাচিভমেন্ট আছে, আমি সত্যি এর আগে বললাম যে কোরআনটা আমি নতুন করে পড়া শিখেছি জেলে গিয়ে। আপনি বললেন না মানুষের যে ভালোবাসার অ্যাচিভমেন্ট, জেলে থাকতে থাকতে কর্নেল তাহেরের একটা লাইন ছিল এরকম, নিঃসঙ্গ চিত্তের চেয়ে জীবনে বড় কোনো সম্পদ নেই। রাইট, আসলেই নেই, নেই। মানে আপনার মতো কথা বলার অপরাধে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, কার্জন, এই তিনজন আমাদের চোখের সামনে এখনো জেলে। আবু আলম শহীদ খান বা নাজমুল কলিমুল্লাহ, ওনাদের সাথে কোনোভাবে কোনো খবর পেয়েছেন কোনো কিছু? আমার সাথে প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ সাহেবের দেখা হয়েছিল একবার। আহ, তো উনি আছেন, উনি তো দীর্ঘদিন, মানে আমরা তো অ্যারেস্ট হওয়ার আরো মাস দেড় দুই আগে তিনি অ্যারেস্ট হয়েছেন। তার বিষয়টা নিয়ে আপনি যেমন কথা বলেছেন, আমিও কথা বলেছি। আহ, দুর্নীতির আমাদেরকে কি করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো, মানে মামলায় অভিযুক্ত করা হলো। আর তাকে দেওয়া হলো দুর্নীতি দমন বিষয়ক, মানে দুদকের পক্ষ থেকে মামলা দেওয়া হলো। এটা নিয়ে আপত্তি হতো না, আমরা সন্দেহ প্রকাশ করতাম না, বা এইভাবে বলতাম, আপনি যদি বলেন যে কথা বলার অপরাধে তাকে আটক করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, এতে তো খুব সহজে মেলানো যায়। এবং এই সরকার আসার 10 মাস পরে তার নামে মামলা দেওয়া হয়, 10 মাস পরে। আহ তো 9 মাস পরে সম্ভবত মামলা দেওয়া হয়, 10 মাসের মাথায় তাকে আটক করা হয়। তো এই মামলা তো অনেক পুরনো, অভিযোগ তো অনেক পুরনো, সে 2020 বা 22 সালের ঘটনা সম্ভবত। তারপরে সে দুদক মামলা দায়ের করে, তারপর 1-1.5 মাসের মাথায় তাকে আটক করা হয়। অতএব আমরা ধরে নিতে পারি যে তিনি কিছু কথা বলতেন মিডিয়াতে। এখন সবাই তো দালাল হয়ে গেছে, আমলি গামলি যেমন এক্সট্রা শ্রেণীর দালাল ছিল, এখন আবার নব্য শ্রেণীর দালালিতে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে কথা বলা অপরাধ হয়তো নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকে মামলায় জড়ানো হয়েছে। মামলার গ্রাউন্ড যাই থাক না কেন, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সেম অ্যাজ অধ্যাপক কার্জন, কার্জন ভাই আমার সাথে তার আগের দিন আমার চ্যানেলে উনি অতিথি ছিলেন, এবং গেলেন তো পরদিন একইভাবে আমি যেভাবে ইনভাইটেড হয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে মঞ্চ 71-এর, সেরকম কার্জন ভাই গিয়েছিল। একজন অধ্যাপককে কিভাবে, কার্জন ভাই কি, আপনার কি মনে হয়, অধ্যাপকদের মধ্যে তো অনেকেই দালালি করেছেন, অনেকে দালালি করেছেন আওয়ামী লীগের সময়, কার্জন ভাই দালালি করেছে? কার্জন ভাই তো কার জামাই, মানে সৈয়দ আবুল মকসুদ সাহেবের মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। তো সৈয়দ আবুল মকসুদ সাহেব সারা জীবন কিসের জন্য কথা বলেছেন, কাদের পক্ষে কথা বলেছেন আমরা তো জানি। তিনি একটা একটা সাহসী কণ্ঠস্বর ছিলেন একজন, তো তার জামাই। আর অধ্যাপক কার্জন দালালি করেছে, আমি তো তখন আওয়ামী লীগ সময় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি, কোথাও কোথাও কাজ, প্রথম 5 বছর তো ছিলাম, তারপর 10 বছর কোথাও কোথাও কাজ করেছি। আমার অ্যাঙ্করিং এ তিনি গেস্ট হয়েছেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, তিনি আওয়ামী লীগের যেভাবে সমালোচনা করেছেন অনেকে সেভাবে করেননি, অথচ তিনি হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষর। কেন? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে। আহ আবু আলম শহীদ খান ভাই, আবু আলম শহীদ ভাইয়ের, তিনি তো আওয়ামী লীগের সময় তিনিও আওয়ামী লীগের সমালোচনা করেছেন, আবার এই সরকারের সময় এই সরকারের সমালোচনা করেছেন।
আমাদের তো কোনো দল নাই, আমরা তো সত্যটা উচ্চারণ করতে চাই। কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সরকারের সময় এই আমাদের মতো কিছু গুটি কয়েক মানুষ, আপনার কপাল ভালো, আপনি এখন দেশের বাইরে আছেন। দেশের বাইরে মধ্যে থাকলে হয়তো আপনাকেও আমাদের ভাগ্য বরণ করতে হতো। তো এই যে কিছু মানুষ যারা সত্য বলেন, তাদেরকে সব সময় নির্যাতিত হতে হচ্ছে, সব সময়। এবং এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে বেশি। এটা কেন? তার মানে কি? কোথায় চলেছি আমরা? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবো না? এটা কোনো কথা? এটা হয় কিছু? এখন সেটাই হচ্ছে। এই হচ্ছে বিষয়। তবে এটাই তো নিশ্চয় সব শেষ নয়। আওয়ামী লীগ যা করেছে তার পরিণতিটা অনেক করুণ হয়েছে। হয়তো এত বড় করুণ পরিণতি তার হওয়ার কথা ছিল না, তারপরে বরণ করতে হয়েছে। ওই যে সেই পুরনো কথাটা, ইতিহাসের শিক্ষা এটি যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। যারা শাসক থাকেন, যাদের হাতে রাজদণ্ড থাকে, তারা কোনো শিক্ষা গ্রহণ করেন না। যে যতটুকু করবে তাকে ততটুকু তো পে করতেই হবে। এটা প্রকৃতির বিচার, সৃষ্টিকর্তার বিচার। এটা সায়েন্স বলে। যেমন আপনি নিউটনের ৩য় সূত্রের কথা বলছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মেয়েটাকে খুব মিস করতেন পান্না, তাই না? আমার তো কিছু নেই, আমার তো সম্পদ ওই একটাই, আমার সন্তান। মেয়ের কথা ভাবলে কান্না পেত? দোয়া করবেন সবাই। যখন আপনি শুনলেন আপনার মামলাটা মামলাটা হাইকোর্টের মামলাটা স্টে করানো হয়েছে, যে জামিনটা, জি। তখন কি ভাবলেন? আপনি অনেক ভেতরের খবরগুলো নিচ্ছেন। ঠিক আছে, দিতেই পারেন, সমস্যা নেই। আমার মামলাটা তো আমি যেটি শুনেছি যে মানে স্টে করার কথা বলছি না অ্যাপিলেট ডিভিশনে, মানে চেম্বার জজ আদালতে। চেম্বার জজে প্রথমে স্টে না, করা চেম্বার হয়েছে। জজে তো তারা গেলেন, রাষ্ট্রপক্ষ থেকে যাওয়া হলো স্টে করার জন্য। চেম্বার জজ স্টে করলো না। আমার এবং লতিফ সিদ্দিকী সাহেবের মামলা দুটা চেম্বার বিচারপতি তিনি হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে পাঠিয়ে দিলেন ফুল বেঞ্চে শুনানির জন্য। আমার যেটা হয়েছে যে স্থগিত করা হয়েছিল এবং একটি বিষয় ছড়িয়ে পড়েছিল বিকজ অফ একই দিনে আমাদের মামলাগুলো শুনানি হয়েছিল, লতিফ সিদ্দিকী সাহেবের মামলা সহ আমারটা। তো আমারটা হিয়ারিং এ প্রথম উঠেছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে স্টে করা হোক, এবং তারা সশস্ত্র বিপ্লব করতে যাচ্ছিল। তো অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা বললেন যে তার যে হাইকোর্টে জামিন হয়েছে এটা তো সার্টিফাই কপি বের হয়নি, আপনারা কিসের বেসিসে আপনারা এই আবেদন জানাচ্ছেন স্টে করার জন্য? তখন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হলো যে না, এটা তো সবাই জানে, জানাজানি হয়ে যায় কার জামিন হয়েছে কার জামিন হয়নি, বিশেষ করে উল্লেখযোগ্য মানে কি বলা যায়, গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা আগে ভাগে এটা স্টে অর্ডার চাইছি, যেহেতু হাইকোর্ট জামিন দিয়েছে, বেরিয়ে পড়তে পারে, কিন্তু তারা গিয়ে তো সশস্ত্র বিপ্লব করবে। এই জন্য আমরা এটা নিয়ে বিচারপতি সাহেব যারা ছিলেন, 3 জন বিচারপতির সমন্বয়ে বেঞ্চ ছিল অ্যাপিলেট ডিভিশনে, তারা বেশ 15 মিনিট ধরে এটা কথা বললেন। একটা পর্যায়ে বলে ঠিক আছে, সাংবাদিক মঞ্জুরুল পান্নার জামিনের বিষয়টি 1 সপ্তাহ পরে শুনানি করা হবে। পরবর্তীতে লতিফ সিদ্দিকীরটা উঠল একই মামলায়। লতিফ সিদ্দিকী মামলার রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমি যেটা জেনেছি কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা আমি নিজের মন্তব্য করতে চাই না। দেওয়া হয়নি, যেটি বাস্তবতা। তো যেহেতু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা করা হয়নি জামিনের ক্ষেত্রে, জামিন বহাল রাখার ক্ষেত্রে, সেহেতু জামিন বহাল রইল। পরবর্তীতে আবার যে কোনো কারণে, যেহেতু একই মামলায় 1 নম্বর আসামি লতিফ সিদ্দিকী সাহেব আর আমি 3 নম্বর আসামি, তো
তো 1 নম্বর আসামি লতিফ সিদ্দিকী সাহেবের জামিন হয়ে যাচ্ছে, আর আমারটা হচ্ছে না, কেমন যেন একটু হয়ে যায়। বিচারপতি সাহেবদের যেন কেমন কি একটু মনে হলো। পরবর্তী তারাই আবার স্বতঃপ্রণোদিত হয়ে পরবর্তীতে আবার আমার জামিনও বহাল রেখে, মানে বহাল রাখার বিষয়টি ঘোষণা করলেন। তো ওই যে আমারটা স্থগিত করা হয়েছে, ওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমের, যে সাংবাদিক মঞ্জুর পান্নার বিষয়টি স্থগিত রাখা হয়েছে, লতিফ সিদ্দিকীর জামিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আধা ঘন্টা বা ঘন্টা খানেকের মধ্যে আবার যখন লতিফ সিদ্দিকী সাহেব এবং তার জামিনটা হলো, পরবর্তীতে আবার আমারটাও ওনারা যে 1 সপ্তাহের ঘোষণা দিয়েছিলেন, সেটা আবার তারা নিজেরাই বললেন যে না, তারও জামিন আমরা বহাল রাখছি, এই আর কি। হাফিজুর রহমান কার্জনের জামিনটা কি এই আবেদনে ছিল না? না, এই আবেদন অ্যাকচুয়ালি লতিফ সিদ্দিকী সাহেবের মামলাটা পরিচালনা করেছেন আমাদের জেঠাই খান পান্না ভাই, সিনিয়র আইনজীবী, আর সাথে ফজলুর রহমান ভাই, সিনিয়র আইনজীবী, ওনরা। আর আমারটা করেছেন তো ব্যারিস্টার সারা হোসেন। কার্জন ভাইয়ের বিষয়টা আসলে তো আমি তো ভিতর থেকে খবর পাইনি, উনি কি করছেন না করছেন। হয়তো কেউ লড়ছে না, আমি যোগাযোগ করার সুযোগ পাইনি, যেহেতু মাত্র এলাম, যোগাযোগ করার সুযোগ পাইনি। হয়তো নিশ্চয়ই আমার ধারণা তাদের জন্য বিষয়গুলো সহজ হওয়ার কথা, যেহেতু এই মামলার আমরা 2 আসামি মুক্তি পেয়েছি, এটা তো একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। অ্যাজ এ জার্নালিস্ট আমার অভিজ্ঞতা থেকে এটুকু আমি বলতে পারি। বাদ বাকি মানে মেজাজ মর্জিত জাস্টিসদের বিষয় বা জাজদের বিষয়, তারা নথিপত্র ঘেঁটে যেটা ভালো মনে করবেন, লজিক্যাল মনে করবেন, সেটাই করবেন। তবে একই মামলা যখন অন্যান্য আসামিদের জামিন হয়ে যায়, তখন নাকি অন্যান্য আসামিদের পথটা একটু সহজ হয়, এটুকু জানি। কয়টার দিকে খবর পেলেন জেলখানায় আর কোনো বাধা নেই, আপনি মুক্তি পাচ্ছেন? খবর পেলাম যেদিন জামিন হয়েছে। এমনি তো ওই যে পত্রিকা তো যেত, পরের দিন তো পত্রিকা দেখলাম। আর তার আগে মানে জেলখানাতে এখন সিস্টেম আছে, মানে একটা সিস্টেম করা হয়েছে যে সুযোগ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে বন্দিরা বা কয়েদিরা পরিবারের সদস্যদের সাথে মানে ফোনে কথা বলতে পারবেন। ওরকম হয়তো আমার ফোনে কথা বলার সুযোগ ছিল ওই সপ্তাহে 1 দিন হিসেবে। ওইভাবে জানতে পারলাম যে আমার জামিন হয়েছে। আর কিন্তু অন্যরকম তো কাজ করছিল, টেনশন, যে জামিন হলেই আবার নতুন মামলা আসে। যেহেতু আমাদেরটা হয়তো সর্বোচ্চ পর্যায়ে গেছে বা অনেক বেশি আলোচনা জন্ম দিয়েছে এই মঞ্চ ৭১ বিষয়টি, সেহেতু সবাই খুব অ্যালার্ট ছিল, একটু সবাই সচেতন থাকার চেষ্টা করেছে, যারা বিভিন্ন থানা থেকে যে একের পর এক মামলা আসছে, সেই জায়গা থেকে জানি না যে কোনো কারণে যাই হোক আমাদেরকে আর নতুন করে মামলা দেওয়া হয়নি। আর যারা ওই আমি যেটা বলছিলাম যে টেনশনে ছিলাম, যে হাইকোর্টে তো জামিন হলো, কিন্তু ওখানে একটা টেনশন থাকে যে স্টে করার একটা আতঙ্ক, যদি একবার স্টে হয়ে যায় সেক্ষেত্রে বেশ কয়েক মাস সময় লাগে। কারো কারো ক্ষেত্রে ওই স্টে অর্ডার ভ্যাকেট করতে কপাল ভালো থাকলে উইদিন শর্ট টাইমে হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 4 মাস, 6 মাস, 8 মাসও লেগে যায়। এটি আর এক মানে আতঙ্ক, যদি একবার স্টে হয়ে যায় তার মানে অনিশ্চিত সময়ের জন্য তাকে থাকতে হচ্ছে কারাগারে। আর সেই জায়গা থেকে বলছিলাম যে হাইকোর্টে জামিন হওয়ার পরেও নিশ্চিত হতে পারছিলাম না যে কবে ছাড়া পাবো কি পাবো না। তারপর তো চেম্বার জজ, তারপর তো হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, অর্থাৎ গত গত সোমবার, মানে আমি বলছি এটা কয় তারিখ, মানে আমাদের জামিন প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে হাইকোর্টের যেদিন জামিন দেওয়া হলো তার থেকে পুরো 7-8 দিন, 8 দিন অ্যাপিলেট ডিভিশনে, 8 দিনের মাথায় আমাদেরটা ইয়ে হলো, মানে হাইকোর্টে জামিন হওয়ার পরেও আমরা পাচ্ছিলাম না, স্টে অর্ডার না দেওয়া সত্ত্বেও। প্রক্রিয়া তো থাকে নানান ধরনের। আর এটাও আমি আপনাকে জানিয়ে রাখি, জামিন পাওয়ার পরে আবার অবজারভেশনে রাখা হয় প্রায় সবাইকে।
নতুন মামলা আসে কিনা সেই অপেক্ষায়। ছাড়লে তো ছাড়া হয়ে গেল, নতুন মামলা আসছে কিনা, আসবে কিনা, জামিন পাওয়ার পরেও একজন জামিন প্রাপ্ত বন্দীকে আটকে রাখা হয় কোনো কোনো ক্ষেত্রে, যে কোনো কোনো ক্ষেত্রে, এখন তো প্রায় সব ক্ষেত্রে নতুন মামলা আসছে কিনা, আসবে কিনা। এটাকে পিডব্লিউ বলে, জেলখানায় পিডব্লিউ। এক্স্যাক্টলি, পেন্ডিং ওয়ারেন্ট। আমাকে অনেকে বলেছে এটা অনুষ্ঠানে এসে, পিডব্লিউ, পিডব্লিউ তে আরেকটা মামলায় তাকে আটক দেখানো হচ্ছে। ওইটা যে আটক দেখানো যাতে না হয়, কি করতে হয়, এগুলো আমাদের অনুষ্ঠানে এসে লোকজন বলে। কিন্তু এটা কত বড় মানবাধিকার লঙ্ঘন বুঝতে পারেন। কারো কারো জামিন হয়ে গেছে 15 দিন, 17 দিন পরে, 17 দিন পরে তাকে মামলা দেওয়া হচ্ছে। তাহলে এই যে মাঝখানে যে 15 দিন 17 দিন, এই হিসাবটা কে দিবে? আপনি একটা মামলা জামিন পেয়েছেন আজকে কত তারিখ, আমি তো তারিখটা গুলিয়ে ফেললাম। তো মনে করেন জামিন পেয়েছেন, আপনার তো আজকে বা কালকেই চলে আসার কথা, মানে মুক্তি নিয়ে। আপনি, আপনার নামে নতুন কোনো মামলাও আসছে না, কিন্তু মামলার আশায় বসে রাখা হয়েছে জেলের মধ্যে। না না, ওর নামে মামলা আসবে, মামলা আসলে তারপর তাকে শোনে অ্যারেস্ট দেখানো হবে, শোনে অ্যারেস্ট ইয়ে করা হবে। 17 দিন পরে অনেকে মামলায় এসেছে। এই 17 দিনের হিসাবটা কি রাষ্ট্র কিভাবে হিসাব দেবে? কি অদ্ভুত। যখন ফাইনাল হয়ে গেল, আপনার বেরিয়ে আসবেন, এতদিন যাদের সঙ্গে ছিলেন তাদের প্রতিক্রিয়াগুলা কি ছিল? যখন কারো জামিন হতো, মানুষ তো কান পেতে শুনতো। যখন জামিন মানে কারাগারের ভাষা বা ওইখানকার ভাষা, জামিন তল্লাশি, মানে যার আমার জামিন হয়েছে, তল্লাশি চালানো হচ্ছে যে এই ব্যক্তিটা এই কারাগারে আছে কিনা, নাকি কেরানীগঞ্জে আছে বা কোন ভবনে আছে, এটা জামিন তল্লাশি। তো দেখা যাচ্ছে যাদের নাম ঘোষণা হচ্ছে, মানে আশপাশে যাদের জামিন হয়নি তারাও যে কি পরিমাণ খুশি হচ্ছে যে না কেউ না কেউ তো বেরোচ্ছে, কেউ তো বেরোচ্ছে। একেবারে যে নাম কারো না আসে, তারপরে তারটাও আসবে না, তখন তারা আশায় বুক বাঁধে। কি যে উচ্ছ্বাস, কি উচ্ছ্বাস! আর যখন, মানে আমি আর নিজের কথা বলতে চাই না, নিজের ঢাক ঢোল পেটাতে চাই না। কিভাবে আমার ভেতর থেকে মানুষ কিভাবে আমাকে বিদায় দিয়েছে, কিভাবে জড়ো হয়েছে, এটা বলতে গেলে বেশি বলা হয়ে যাবে, ওটা থাক। তবে অন্যান্য মানুষের কথা বলি, আমি সবার ক্ষেত্রে বলি যে মানুষের, মানে অন্যের জামিন হচ্ছে, আপনি খুশি হচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ মন থেকে বলছে। জামিন তো এখন খুব কম, খুব কম। এই জন্য একজনের জামিন হলে মনে হয়, অনেকে মনে করে যে এই বুঝি বুঝি পথ খুলছে। আমরা ছবি দেখেছি জেলখানার বাইরে, আপনার মেয়ের সাথে আপনার ছবিটা দেখেছি। বাবাকে কি বললো প্রথম? কিছুই বলেনি, চোখে পানি ফেলেছে, বুকে জড়িয়ে ধরে চোখে পানি ফেলেছে। আসলে ত্যাগটা তো তাদের বেশি, আমার স্ত্রী, আমার সন্তান, তারা মানুষের দুয়ারে দুয়ারে গেছে, ভোগান্তি তো তাদেরই হয়েছে বেশি। আমি না দু একটা মশার কামড় খেয়েছি, 3 বেলা নিশ্চিন্ত খেতে তো পেরেছি। আপনার তারা তো শেষ কিছু কথা বলেন আপনার সহকর্মীদের উদ্দেশ্যে। শেষ কথা বলতে আমি অবশ্যই আপনার এই অনুষ্ঠান থেকে মঞ্চ একাত্তরের যে অনুষ্ঠানটি ছিল, একেবারে নিরীহ একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের, মানে অনুষ্ঠান থেকে যারা আটক হয়েছেন, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা গুলাম মুস্তফা, মুক্তিযোদ্ধা
মানিক সাহেব, আরো যারা আছেন, অবশ্যই অবশ্যই তাদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি, অবশ্যই অবশ্যই। এর পাশাপাশি যারা রাজনীতি করে তাদের কথা বাদ দিলাম, তাদের মধ্যেও নিরীহ মানুষ আছে, রাজনীতি করলেই তো সবাই অপরাধী হয়ে যায় না, কিন্তু একেবারে গো বেচারা নিরীহ দরিদ্র যে অসহায় মানুষগুলো, আমি আজ জার্নালিস্ট, আমার অনুসন্ধানে যা আমার চোখে পড়েছে, তাদের মুক্তি দাবি জানাচ্ছি, আমি প্রার্থনা করছি তাদের জন্য। আর সব শেষ কথা, সত্য উচ্চারণ থেকে দূরে থাকা যাবে না। আজকে আমি সত্য উচ্চারণ করব না, এই সত্য উচ্চারণ না করার কারণে যে সমাজ আমরা রেখে যাচ্ছি তার সাফারেন্সের শিকার হবে আমার সন্তানেরা, আপনার সন্তানেরা। জার্মান কোন কবির একটা কবিতা আছে না, যে ওরা ধরে নিতে এলো ক্যাথলিকদের, আমি চুপ করে রইলাম, ওরা ধরে নিতে এলো ইহুদিদেরকে, আমি চুপ করে রইলাম, এভাবে একে একে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। আমাকে যখন ধরে নিতে এলো তখন আমার জন্য কথা বলার কেউ রইল না। কেউ যদি মনে করে যে কথা বললেই বিপদ, না বললেই নিরাপদ, চরম ভুল। আমি শুধু এই সরকারি ক্ষেত্রে বলছি না, আমরা তো আমাদের দেশের তো যারা শাসক গোষ্ঠী নিজেরাই নিজেদেরকে শাসক বলেন, জনসেবক তো আর বলেন না, শাসকই তো বলেন। তো যে শাসনগুলো হচ্ছে, চলছে, চলে আসছে, নিশ্চয়ই আমরা সুসময় কোনো সময় পাইনি, হয়তো কম আর বেশি, এখন হয়তো কারো কারো ক্ষেত্রে অনেকের দৃষ্টিতে বেশি, আবার কেউ কেউ বলছে সুবর্ণ সময়, যাই হোক সেই বিতর্কে যাব না। কথা হচ্ছে দুর্নীতি সবসময় ছিল, এখনো আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সবসময় ছিল, এখন আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্নীতিবাজ সন্ত্রাসী সবসময় ছিল, কালো টাকা দৌরাত্ম ছিল। কথা বলতে হবে, কথা বলা, সত্য উচ্চারণের বিকল্প নেই। এবং ওই যে বললাম যে কথা না বলে নিরাপদ থাকা যাবে, এটা যারা মনে করেন তারা চরম ভুল করেন, চরম ভুল। পেটা কিন্তু তাদেরকেও দিতে হয়, তার কারণ পাপি মরে সাত ঘর নিয়ে। আমি তো দেখে এসেছি নিরীহ মানুষরা জেলে রয়েছেন, চোরগুলো তো দেশে নাই। আওয়ামী লীগ আমলে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, তারা কজন ধরা পড়েছে? কজন? সাধারণ মানুষ, সাধারণ রাজনৈতিক কর্মী বেশি। এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যেও তো খুব বেশি, মানে আমি যদি কম্পারিজনটা টানি, তুলনাটা টানি, তাদের তুলনা আমি তো 2 জেল ঘুরেছি, মানে 2 জেলে থেকেছি। থানা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে গোনা 4-5 জন পেয়েছি আমি যে কয় ভবনে থেকেছি। থানা সারা বাংলাদেশের থানা পর্যায়ের এই 2 জেলে অন্তত। সব তো ওই আপনার কোন ইউনিটের, আপনার কল্যাণপুর, ঢাকার কল্যাণপুর, মানে ঢাকার সে শেরেবাংলা থানার কল্যাণপুরের 2 নম্বর ইউনিটের 3 নম্বর সদস্য বা সহ সম্পাদক, অথবা আরেকটা মজার কথা বলে রাখি, এখন রাষ্ট্র কর্তৃক পদ দেওয়া হচ্ছে, আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বানিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে ছাত্রলীগের সক্রিয় কর্মী। আপনি জীবনে কখনো আওয়ামী লীগ করেননি, পদ নাই, পদ একটা দিয়ে দিচ্ছে। আপনি হয়তো আছেন ওয়ার্ডের সেক্রেটারি, আপনাকে বানিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। জাজরা তো সবাইকে চেনে না, লিখে দেওয়া হচ্ছে, কি করবেন? এই তো চলছে। তো আপনাকে আটকের মাধ্যমে সাংবাদিকদের কি কোনো বার্তা দেওয়া হয়েছিল? সরি, আপনার কি মনে হয় আপনাকে আটকের মাধ্যমে সাংবাদিকদের একটা বার্তা দেওয়া হয়েছিল? হতে পারে, এটা তো খুব স্বাভাবিক, বার্তা তো দেয়াই স্বাভাবিক।
তবে তার আগে থেকেই তো বার্তা দিয়ে আসা হচ্ছে, শুধু আমাকে আটকের মধ্যে দিয়ে নয়। এরকম বার্তা তো বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রশ্ন করা হলো কতজন আমরা 24শে আন্দোলনে নিহত ধরব, এই প্রশ্ন কেন করা হলো, তার জন্য 3 জনের চাকরি গেল। আমিও তো চাকরি ছাড়লাম একটা জঙ্গি গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে। আমি তো একটা টেলিভিশনে ছিলাম, ওই আপনার ওহি নাজিল করে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে ওহি নাজিল করে বাংলাদেশে যারা জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে তাদের হুমকিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মালিক পক্ষ তো ভয় পেয়ে গেল। আমাকে তো আমি নিজে চাকরি ছেড়ে দিয়ে আসলাম যে আমার কারণে স্টেশন ক্ষতিগ্রস্ত হবে। এরকম বার্তা তো বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। অনেকের চাকরি গেছে। জনকণ্ঠ ভবন দখল করে নেওয়া হলো। কেন দখল করে নেওয়া হলো? এ নিয়ে কোনো ট্রু শব্দটি আছে? কোন ট্রু শব্দটি আছে? একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানিকভাবে দখল করে নেওয়া হলো। হতে পারে জনকণ্ঠ দালালি করেছে আওয়ামী লীগের, যেটা আমরাও সাপোর্ট করি না। এক পেশাভাবে লিখেছে জনকণ্ঠ। এটা তো অপ্রিয় হলে সত্য কথা, এক পেশা